প্রণাম মহারাজ। মহারাজের প্রোগ্রাম আমি অনেকদিন ধরেই ফলো করছি। তো আমার মনে কিছু প্রশ্ন আছে, তো সেই প্রশ্নের সঠিক উত্তর জানার জন্যই আজকে আমার মহারাজের কাছে আসা। মহারাজ, যারা অভিষিক্ত রয়েছেন এই সময়, তারা কর্মব্যস্ততার কারণেই হোক বা অজ্ঞানতার বশতেই হোক, তারা নিত্যকর্ম করে না। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাইছেন? নিত্যকর্ম করাটা কতটা জরুরি এবং নিত্যকর্মগুলি কি কি, যদি একটু আপনাকে বলেন। দেখো, এই যে অভিষেক যে কথাটা বলছো, অভিষেক করে কারা কি করে, কে কি না করে, গুরু যদি সঠিক পদ্ধতি তাদেরকে বলে দেয়, অবশ্যই তারা করতে বাধ্য। আর গুরু যদি সঠিক পদ্ধতি না বলে, তারা কিছু জানতে পারলো না। তাহলে নিয়মটা হচ্ছে যে যারা অভিষিক্ত হবে, অভিষিক্ত হলে পরে তার প্রাতকৃত্যটা লাগবেই লাগবে। যে ব্যক্তি অভিষেক হওয়ার পরে প্রাতকৃত্য না করে, তার পূজা পাঠ সব নিষ্ফল হয়ে যায়। সুতরাং তার প্রাতকৃত্য ভীষণভাবে প্রয়োজন। এবার প্রাতকৃত্যর পরে তার কিন্তু এবার সন্ধ্যা একটা কৃত্য আছে, তার সন্ধ্যা অবশ্যই তাকে করতে হবে। সন্ধ্যা বন্দনা আদি যদি সে না করে, তাহলে কিন্তু তার কি হবে, অঙ্গ প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে বুঝতে পারছো, অভিষেক করলাম হয়ে গেল, আজকে না কালকে, বিকালে না সন্ধ্যায় না পরের দিন করব, এইরকম করলে হবে না কোনোদিন। তারপরে কি বলছে, নিত্য জপ, নিত্য পূজা, অর্থাৎ এই নিত্যকর্ম, চারটা নিত্যকর্ম যদি সঠিকভাবে করা যায়, অভিষেক ব্যক্তি তার সেই জায়গাটা সফলতা সে লাভ করবেই। আমি যে সন্ধ্যা নিয়ে যে আলোচনাটা করলাম, এই সন্ধ্যা নিয়ে আলোচনাটা, এই সন্ধ্যা কত রকম ভাবে করতে হয় জানো? আজকে যখন অভিষেক হলো, দেখো তখন কিন্তু প্রাতকালীন একটা সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ংকালের সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা। আমরা কিন্তু সবাই জানি শ্রী রামচন্দ্র যখন রাবণকে দিয়ে পুজো করিয়েছিলেন, কেন রাবণকে দিয়ে পুজো করিয়েছিলেন? তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। কেন ব্রাহ্মণ নিষ্ঠাবান ছিলেন? ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ না করে তিনি জলগ্রহণ করতেন না, তাই নিষ্ঠাবান ব্রাহ্মণকে দিয়েই শ্রীরামচন্দ্র অকালে বোধন করিয়েছিলেন। এটা আমরা সবাই জানি। সুতরাং এই গায়ত্রী, এই ত্রিকালীন গায়ত্রী করতেই হবে, ভোরবেলা, দুপুরবেলা আর সায়ং সন্ধ্যা, এটা করতেই হবে। এরপরে কি আসছে? সাম্রাজ্য। এরপরে যখন সাম্রাজ্য আসছে, সাম্রাজ্য স্বরান্যায় আসছে, এবার সাম্রাজ্য দীক্ষা যখন হয়, তখন কিন্তু তার এই জপের যে মন্ত্র, তার যে কত মন্ত্র, সেই মন্ত্রগুলো তখন কিন্তু জপের মধ্যে যায়, প্রচুর মন্ত্র। অনেকে হয়তো লাফালাফি করছে, আমার কাছেও অনেকে আসছে যাচ্ছে, মহাসাম্রাজ্য, সাম্রাজ্য নেব। খুব সহজ জিনিস নয় এটা, বলতে বেশিক্ষণ লাগে না, কিন্তু কর্মটা করতে বুঝতে পারবে যে কতটা সময় লাগে। সেই সময়টা যদি দিতে পারে কেউ, তবেই তাকে সাম্রাজ্য, মহাসাম্রাজ্য তাকে দেওয়া যায়। আর এই মতন এই সাম্রাজ্যের পরেই আসছে মহাসাম্রাজ্য। এই মহাসাম্রাজ্য যখন আসবে, তখন তার নিশা জপের প্রশ্ন আসবে। নিশা মানে মহানিশা জপ আছে তার। সুতরাং সেই মহানিশার জপ তখন করতে হবে তাকে। যে সন্ধ্যাটা নিয়ে যে আমি এত কিছু বলে দিলাম, এই সন্ধ্যার মধ্যে কিন্তু দেখো অনেক রকম ভাগ আছে। এই তুরীয় সন্ধ্যা, এই তুরীয় সন্ধ্যা, নিশা সন্ধ্যা, এগুলি কিন্তু করতে হবে। এগুলি না করলে কিন্তু তোমার এই কার্যটা সম্পূর্ণ হলো না বা সাকসেস হলো না। তা সুতরাং এই জবগুলি কিন্তু তোমাকে গুরুদেব তখন তোমাকে বলে দেবে, সেইভাবে তোমাকে করতে হবে। সঠিক পদ্ধতি নিয়ে করো, তাহলে দেখবে যে কোনো মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। আর গুরু যদি সঠিক হয়, আর গুরু সঠিক হলে সঠিক পথ দেখাবে, আর সঠিক পথ যদি দেখায়, আর সেই পথ যদি ধরে তুমি চলতে থাকো, তুমি দেখবে তোমার পথ একেবারে সুন্দর মসৃণ অবস্থায় তুমি একদম স্মুথলি এগিয়ে চলে গেছো। আর তা না হলে তুমি যাবে আর গর্তে পড়বে, যাবে আর গর্তে পড়বে। এই জন্যই বলে গুরু মেলে লাখ লাখ, শিষ্য মেলে এক। আবার কিছু কিছু জায়গায় বলে গুরু মেলে, শিষ্য মেলে লাখ লাখ, গুরু মেলে এক। এই কথাগুলো কিন্তু মানুষের চলতি কথায়ও আসে, কিন্তু কথাটা সব থেকে বড় উপমাই হচ্ছে যে গুরু যদি কেউ হয়, উপযুক্ত তার শিষ্যটিও হতে হবে।